পর্বে আমরা একটু আলোচনা করতে চাই সানি, আপনি জানেন যে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে। আপনি খেয়াল করবেন যে নিশ্চয়ই বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগে একটি হারে আমরা অনেক দিন থেকে আটকে আছি। নানা কথা হয়, আলোচনা হয়, কিন্তু বিনিয়োগ বাড়ে না। একটা স্তরেই 22-23-24% ঘরে আমরা বেসরকারি খাতে বিনিয়োগ আটকে আছি। ঠিক সেই প্রেক্ষাপটে যখন রাজনৈতিক নতুন প্রেক্ষাপট তৈরি হলো, এখন একটি বড় সম্মেলন করছে, কিন্তু একটি প্রশ্ন এখন আলোচনা হচ্ছে যে দেশে অনেকটা নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, যদিও এখনো অস্পষ্ট কবে নির্বাচন হবে সেটি একটি ব্যাপার। কোনো রাজনৈতিক সরকার নেই, এই সরকারের মেয়াদ তো খুব লম্বা হবে না বলেই মানুষ প্রত্যাশা করছে। এই সমস্ত প্রেক্ষাপটে এই যে এত বড় একটা সম্মেলন হচ্ছে, অনেকেই বলছে যে আসলে এই সম্মেলন কতটা সুফল দিবে সেটি একটি আলোচনার ব্যাপার। একটু বলবেন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সম্মেলনটা আসলে বাংলাদেশের বাণিজ্যের জন্য, বিনিয়োগের জন্য কতটা মানে স্বস্তির হতে পারে? আপনার শুরুতে আমাদের যে বর্তমানে পটপর সরকার পট পরিবর্তনের পর দেশের অর্থনীতির কিন্তু এখনো খুবই মন্দ অবস্থা চলছে। এই মন্দ অবস্থার মধ্যে যে এমন একটি বিনিয়োগ সম্মেলন করা, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আগমন জানিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হলো এটা কিন্তু সত্যি প্রশংসনীয় একটি ব্যাপার। এবং আপনি জানেন যে ইতিমধ্যে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আজকে 3য় দিন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আজকে বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন। এই গত 3 দিনে এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেক কোম্পানি তারা বিনিয়োগের জন্য কিন্তু ঘোষণাও দিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর কিন্তু প্রথম দিনই আপনার 800 থেকে 900 কোটি টাকার একটি বিনিয়োগ তহবিল স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য কিন্তু অলরেডি ফান্ড তারা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে করে দেওয়া আছে। ইতিমধ্যে যে সকল ঘোষণাগুলো আমরা পেলাম, এই ঘোষণাগুলো এটাই আমাদের প্রমাণ করে যে আসলে আমরা কিন্তু এগুলোর বাস্তবায়নের দিকে যাচ্ছি। এবং মাননীয় চেয়ারম্যান অফ বিডা অ্যান্ড বেজা জনাব আশেক চৌধুরী, উনি একটা ইয়াং ট্যালেন্টেড গাই, এত অল্প সময়ের মধ্যে উনি এত সুন্দর একটি আয়োজন উনি করেছেন এবং ডেলিগেটসদের সঙ্গে যেভাবে উনি অ্যাপ্রোচ করছেন, এটা সত্যি প্রশংসার দাবিদার। এখন আমাদের বিদেশি যারা এই যে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গত 2-3 দিনে যারা বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তারা দেখছেন, এবং বিদেশিরা কিন্তু খুবই আন্তরিক এই দেশে বিনিয়োগের জন্য, কিন্তু তারা বেশ কিছু বিষয় এখানে তুলে ধরেছেন যে এখানে যে বিনিয়োগ নীতিমালা রয়েছে, তো এই বিনিয়োগ নীতিমালা তাদের জন্য কতটুকু সহায়ক আপনার ভূমিকা পালন করবে। এখানে কয়েকটি বাধা তারা উল্লেখ করেছেন, আপনার বিদ্যুতের সমস্যা তারা উল্লেখ করেছেন, তারপর যে অর্থায়নের যে সীমিত সুযোগ সেটা তারা উল্লেখ করেছেন, আর সবচেয়ে বড় কথা দুর্নীতির বিষয়। তারা কিন্তু একটি জায়গায় কিন্তু আতঙ্কিত যে আমরা বিনিয়োগ করব, আমাদের নিশ্চয়তাটা কি? লাল ফিতার যে ফাইল বন্দির যে ট্রেন্ড আমাদের দেশে চলছে, এটা বন্ধ হবে কিনা? উচ্চ কর কাঠামোটাও তো বাংলাদেশে, হ্যাঁ অবশ্যই এটাও তারা কিন্তু অনেক বাধা হিসেবে আপনারা দেখছেন। এই ধরনের বাধাগুলো যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, যদি এগুলো মোকাবেলা করে যেতে পারি, আগের প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপট যদি আমরা এক করে ফেলি, তাহলে কিন্তু আমাদের হবে না। আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে চিন্তা করতে হবে। আমরা কিন্তু খুবই আন্তরিক এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ উন্নয়নে কিন্তু সকলে একযোগে কাজ করছে। আপনি আশার কথা বলছিলেন, আমি ততটা আশার কথা আমি আসলে দেখি না, কারণ আমি কিন্তু এর আগেও দেখেছি যে এই ধরনের সম্মেলন বাংলাদেশে হয়েছে। আর বড় ব্যাপার আপনি যেটি বলছিলেন যে লাল ফিতার দৌরাত্ম্য তো পুরনো জিনিস, দুর্নীতি বাংলাদেশে পুরনো জিনিস, এবং এইগুলো যে রাতারাতি আমরা যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়ে যাবে সেটি কিন্তু প্রত্যাশা করা খুব কঠিন। দুর্নীতি তো একেবারে শূন্য কোনো দেশেই হয় না, এবং আপনি যদি দেখেন যে সেটি বাংলাদেশ থেকে একেবারে আমরা বিতাড়িত করে দিতে পারবো, সেটি প্রত্যাশা করা খুব কঠিন। উচ্চ কর হারের কথা আমি যেটি বলছিলাম, সেটি একটি সমস্যা রয়েছে। তো আমরা দেখেছি যে এর আগে রাজনৈতিক সরকারের সময় বিসিসিআইয়ের নেতৃত্বে কিন্তু এই ধরনের সম্মেলন আমরা দেখেছি। বিদেশি বিনিয়োগকারীদের ডেকে নিয়ে আসা হয়েছে, ঘন্টার পর ঘন্টায় আমাদের ব্রিফিং করা হয়েছে যে $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি পাচ্ছি, অমুক দেশ এত বিনিয়োগ করছে, কিন্তু সেগুলো কিন্তু আসলে দিন শেষে আসলে সেগুলোর উপরে কোনো আমরা ফল পাইনি। এখন সম্মেলনটা হচ্ছে, আমরা আশা করি ভালো কিছু
হোক, কিন্তু মানে এই যে এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট তো এবং দেশের সামষ্টিক প্রেক্ষাপট তো মানে কতটা সুস্থির হবে বিনিয়োগকারীদের জন্য, সেই প্রশ্ন কিন্তু বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে করবে। আমি যদি আমার পুঁজি বিনিয়োগ করতে চাই, আমি তো আমার পুঁজির নিরাপত্তা চাইবো, তাই না? তারপর তো আমি বিনিয়োগ করতে চাইবো। তারপরেও আজকে যেটি দেখলাম যে প্রধান উপদেষ্টা বলেছে বাংলাদেশ বিনিয়োগের জন্য ক্রেজি জায়গায়, এটিও একমত। বাংলাদেশের বিনিয়োগ করে মুনাফা নেওয়া খুব সহজ। বাংলাদেশের শ্রম, যেটি আগের পর্বে আমরা আলোচনা করছিলাম যে খুব সস্তায় শ্রম পাওয়া যায়, এই বিষয়গুলো আছে। তো এইসব বিবেচনা করে হয়তোবা এবং সরকার আশা করছে যে সরকার যে রিফর্মগুলো শুরু করেছে, আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে, সেগুলো ঠিকঠাক হলে আসলে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি ভালো গন্তব্য হবে। তো আমরা প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে সেগুলো একটু দর্শকদেরকে শোনাতে চাই। প্রিয় দর্শক, আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যের একটি অংশ আপনাদেরকে শোনাতে চাই। Because Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has very powerful, crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনছিলাম, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি কথা বলছিলেন। সানি, একটি বিষয় আমরা খেয়াল করছি যে সরকার বিদেশি বিনিয়োগ টানবার জন্য ব্যাপক দৌড়ঝাঁপ করছে, চেষ্টা করছে। বাংলাদেশেও তো অনেক বিনিয়োগকারী আছে, তারা সবসময় একটি কথা বলেন যে সরকার বিদেশি বিনিয়োগকারীদের যতটা অগ্রাধিকার দিতে চায়, গুরুত্ব দিতে চায়, সেক্ষেত্রে অনেক সময় বাংলাদেশি বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করা হয়। অনেক ক্ষেত্রে তারা এটাও বলেন যে প্রশাসন বা এনবিআর বা সরকারি সংস্থাগুলো যেগুলো বিনিয়োগের সঙ্গে কাজ করে, তারা মনে হয় বিনিয়োগকারীদেরকে চোর মনে করেন, এমনটিও কিন্তু তারা অনেকে বলে থাকেন। তো বিনিয়োগের পরিবেশ তো সার্বিকভাবে যদি ঠিক করতে হয়, পুরো সিস্টেমকে আমাদেরকে বদলাতে হবে। আপনার কি মনে হয় যে এই সরকার হয়তোবা সেই সংস্কারের উদ্যোগ হাতে নিল, পরবর্তী কোনো রাজনৈতিক সরকার এসে এই যে বিনিয়োগের পরিবেশের যে একটা নতুন ধারা তৈরি হবে সেটি অব্যাহত রাখবে? আমরা কিন্তু যে সরকারই যখন আসুক না কেন, তারা কিন্তু দেশের উন্নয়নের স্বার্থে যে কাজগুলো হয়, ইন্ডিভিজুয়াল কাজগুলো হয়তো স্কিপ করে থাকেন, কিন্তু দেশ উন্নয়নের কাজগুলো কিন্তু তারা কিন্তু কন্টিনিউ করে যান। এই বর্তমান যে চলমান সরকার যারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন, তারা আগামী সামনে নির্বাচন দিবেন কি দেবেন না, আর তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে ফেসবুকে কিন্তু ডক্টর ইউনূস সরকারকে 5 বছর আরও ক্ষমতায় চায়, এই ধরনের একটি ভাইরাল টপিকসও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। এখন দেশে সরকার পরিবর্তন হবে কি হবে না সেটা সময় বলে দিবে আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের যে অর্থনীতি, বর্তমান যে অর্থনীতির যে অবস্থা আমরা দেখছি, এই অর্থনৈতিক অবস্থা কিন্তু উন্নয়নের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের যে দেশীয় অর্থনৈতিক যারা অবস্থায় যারা রয়েছেন, দেশের অনেক পট পরিবর্তনের পর আমরা অনেক ঝড় অনেকের উপর যেতে আমরা দেখেছি। তো সর্বদিক দিয়ে মিলিয়ে কিন্তু এখন মানে বাংলাদেশের দেশীয় যে অর্থনীতির পরিস্থিতিটা, এটা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। অর্থনীতিতে কিছুটা গতির কথা বলছিলেন, আমরা সেটা পরের পর্বে হয়তো আলোচনা করব। কিন্তু
বিনিয়োগের যেটা আমরা আলোচনা করছিলাম, আপনি বিদেশি বিনিয়োগ টানার কথা বলছেন, আমিও সেটিকে সমর্থন করছি, কিন্তু আমার যেটি আলোচনা যে মানে এটি শুধু কথা বলে না বলে তো এটা সুরা হবে না, মানে পরিবেশটা তো আলটিমেটলি ঠিক করতে হবে। আমরা দেখেছি যে বিগত সরকারের সময়ে বড় আকারে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ হাতে নেওয়া হয়। এখন এই সরকার এসে বলছে যে এতগুলো অর্থনৈতিক অঞ্চলের কোনো দরকারই ছিল না, মোটা দাগে বড় কয়েকটা অর্থনৈতিক অঞ্চল করলেই কিন্তু হতো। এবং আমরা দেখেছি বিডা থেকে কিভাবে ওয়ান স্টপ সার্ভিসে খুব দ্রুত সেবা দেওয়া যায় বিনিয়োগকারীদের, সেই উদ্যোগ আমরা বিগত সময়ে দেখেছি। তারপরেও কিন্তু আন্তর্জাতিক সব জরিপে কিন্তু বিনিয়োগের নানা রকম অন্তরায়ের কথা বলা হচ্ছে। আমার আলোচনাটা হলো রাজনৈতিক সরকারগুলো তো আসলে এই যে সুশাসন নিশ্চিত করবার, তার যেহেতু এক ধরনের সমর্থক গোষ্ঠী থাকে, কোনো ব্যবসায়ীকে একটু, কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে একটু বিশেষ ধরনের আনুকূল্য দিতে চায়, তখন কিন্তু যে সার্বিক বিনিয়োগের পরিবেশগুলো নষ্ট হয়, সেটি কিন্তু একটা বড় শঙ্কার ব্যাপার। রাজনৈতিক পট পরিবর্তন হলে নতুন করে ব্যবসায়ী গোষ্ঠীদের মধ্যে একটি চক্র তৈরি হয়, একটি পরিবর্তনের ছাপ আমরা দেখতে পাই। যারা সরকারকে নিয়ন্ত্রণ করতে চায়, সেই বিষয়গুলো কিন্তু কোনো রাজনৈতিক সরকার কতটা সামাল দিবে, সেই আন্তরিকতা রাজনৈতিক সরকার থাকে কিনা, সেটি একটি বড় প্রশ্ন।